আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার কোরআন শিক্ষা কোর্সে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এই কোর্সে আমি আছি হাফেজ কারি মাওলানা এনামুল হাসান সাদি। সাথে আছি আমি হাফেজ কারি মোহাম্মদ উসামা তালহা। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বস্তুত আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, সুতরাং আছে কি কেউ যে উপদেশ গ্রহণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিন নরনারীর উপর ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার কোরআন শিক্ষা কোর্সে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অত্যাধুনিক পদ্ধতিতে শুদ্ধভাবে কোরআন পড়া ও লেখা ক্লাসের আজ আমরা প্রথম ক্লাস করব ইনশাআল্লাহ। অত্যাধুনিক পদ্ধতিতে কোরআন পড়া ও লেখা কোর্সের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্য থেকে একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ক্লাসই নিজের ভুল নিজে ধরতে পারা এবং তা শুদ্ধ করার কৌশল জানা। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের প্রথম ক্লাসেই নিজের ভুল নিজে ধরতে পারবো এবং আরবি 29টি হরফ সহিশুদ্ধভাবে পড়ার কৌশল জানতে পারবো এবং আজকের ক্লাস থেকেই আমাদের 29টি হরফ পড়াটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসুন আমরা আমাদের প্রথম ক্লাসে চলে যাই। আমাদের প্রথম ক্লাসটি হচ্ছে আরবি 29টি হরফ সহিশুদ্ধভাবে পড়ার নিয়ম। তো দেখুন, আমাদের কিছু সূত্র রয়েছে, তার মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে যে অক্ষরগুলো বাংলায় বানান করতে এক অক্ষর লাগে সেগুলো এক আলিফ টান হয়। তারপর হচ্ছে যে অক্ষরগুলো বাংলায় বানান করতে একাধিক অক্ষর লাগে সেগুলো 4 থেকে 6 আলিফ টান হয়। আমি আবার বলছি, আরেকটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। যে অক্ষরগুলো বাংলায় বানান করতে এক অক্ষর লাগে সেগুলো এক আলিফ টান হয়। যে অক্ষরগুলো বাংলায় বানান করতে একাধিক অক্ষর লাগে সেগুলো 4 থেকে 6 আলিফ টান হয়। এবার আসুন আমরা অনুশীলনের মাধ্যমে বুঝবো এবং জানতে পারবো কিভাবে কোন অক্ষরগুলো কোন হরফগুলো টান দিতে হয়। দেখুন, এখানে আমি একটি আরবি হরফ লিখলাম। এই আরবি হরফটির নাম হচ্ছে বা। দেখুন, এই হরফটি যদি আমি বাংলাতে বানান করি তাহলে কয়টি অক্ষর লাগে? এই অক্ষরটি বাংলাতে বানান লিখতে গিয়ে কিন্তু আমার মাত্র একটি অক্ষর লেগেছে। অর্থাৎ আমাদের প্রথম সূত্র হচ্ছে এটা যে আরবি যে অক্ষরগুলো বাংলাতে বানান করতে এক অক্ষর লাগে সেগুলো এক আলিফ টান হয়। আরেকটি অক্ষর দেখুন, আমরা একাধিক অক্ষরের উদাহরণটা দেখি। এই অক্ষরটা দেখুন, জিম। এই অক্ষরটা যদি আমরা বাংলাতে বানান করি তাহলে কিন্তু একাধিক অক্ষর লেগেছে। অর্থাৎ এখানে আমরা 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। তাহলে আমাদের প্রথম সূত্র ক হচ্ছিল আরবি যে অক্ষরটি বাংলাতে বানান করলে একটি অক্ষর লাগে সেগুলো এক আলিফ টান, এবং আরবি যে অক্ষরগুলো বাংলাতে বানান করলে একাধিক অক্ষর লাগে সেগুলো 4 থেকে 6 আলিফ টান হয়। এবার আসুন আমরা আরেকটু অনুশীলন করি, তাহলে আমাদের পড়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। দেখুন, এখানে আমি একটি হরফ লিখলাম। এই হরফটির নাম হচ্ছে ফা। এবার আপনারা বলুন তো এই অক্ষরটা আমরা কত আলিফ টান দিয়ে পড়ব? এই অক্ষরটা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কি কারণে আমরা এই অক্ষরটা এক আলিফ টান দিয়ে পড়ব? কারণ হচ্ছে এই হরফটা যদি আমরা বাংলাতে বানান করি তাহলে কিন্তু একটি অক্ষর আমরা দেখতে পাই এবং একটি অক্ষর লাগে। আর একটি অক্ষর লাগার কারণে আমরা এই হরফটা এক আলিফ টান দিয়ে পড়ব। ঠিক তেমনি যদি আরেকটি অক্ষর লিখি, এই অক্ষরটির নাম হচ্ছে র। এই অক্ষরটি আমরা পড়ব এক আলিফ টান দিয়ে। আর কি কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব? কারণ হচ্ছে আরবি যে অক্ষরগুলো যে হরফগুলো বাংলাতে বানান করতে একটি অক্ষর লাগবে সেগুলো আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তাহলে এবার আসুন আমরা কোন হরফগুলো একাধিক অক্ষর লাগলে 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব এই অক্ষরগুলো দেখব। দেখুন, এই হরফটার নাম হচ্ছে মিম। এই মিম হরফটা
পড়তে গেলে আমাদের 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর কি কারণে 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়তে হবে? কারণ হচ্ছে আরবি যে হরফটি বাংলাতে বানান করতে একাধিক অক্ষর লাগে, সেগুলো 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়তে হয়। এই কারণে আরবি যে কোনো হরফ হোক না কেন, সব হরফ পড়ার আগে আমরা আগে দেখব বাংলাতে বানান করতে কয়টি অক্ষর লাগে। যখন দেখব আমরা একটি অক্ষর লেগেছে, তখন আমরা নির্দ্বিধায় 1 আলিফ টান দিয়ে পড়ব। যখন আমরা দেখব একাধিক অক্ষর লাগে, তখন আমরা 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। যেমন দেখুন, আমি এখানে লিখলাম কাফ। কাফ, এই হরফটার নাম হচ্ছে কাফ। তো এই হরফটা আমরা কত আলিফ টান দিয়ে পড়ব? এই হরফটা আমরা 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। আর সেটা কি কারণে পড়ব? তা হচ্ছে এই হরফটা যদি আমরা বাংলাতে বানান করি তাহলে একাধিক অক্ষর লাগে, এই কারণে আমরা এই হরফটা 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। এবার দেখুন আরেকটি বোঝার বিষয়, সেটা হচ্ছে কোনটা আমরা 4 থেকে 6 আলিফ এবং কোনটা আমরা 1 আলিফ টান দিব, সেটা আমরা কিভাবে নির্ণয় করব। অনেকে আছেন বাংলা পারেন না, কিন্তু যদি পড়তে যান তাহলে কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন না। সুতরাং তাদের বোঝার জন্য এভাবে আপনারা বুঝতে পারেন, সেটা হচ্ছে এই যে আমি লিখলাম কাফ। এই কাফ যে আমরা 4 থেকে 6 আলিফ টান দিব, সেটা আমরা বুঝবো হচ্ছে মাঝখানে এরকম একটি হাইফেন থাকবে। আর যে সমস্ত অক্ষরগুলো আরবি 29টি অক্ষরের মধ্য থেকে এরকম হাইফেন দিয়ে তার বানানটা লেখা থাকবে, আমরা সেই অক্ষরটাকে মনে করব 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়তে হবে। আর যেই অক্ষরটা স্বাভাবিকভাবে এরকম শুধু তার নিচে থাকবে, যেমন দেখুন তা, তার ডানে বামে কিন্তু কোনো হাইফেন নেই, সুতরাং এটা আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব। ঠিক তেমনি আরবি 29টি অক্ষরের মধ্য থেকে যেই কোনো অক্ষর আমরা বাংলাতে বানান করতে গিয়ে যখন দেখব একাধিক অক্ষর, তখন আমরা 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। আবার যখন আমরা দেখব যে এই অক্ষরের নিচে বাংলা বানানের মাঝে একটি হাইফেন রয়েছে, তখন আমরা 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। আর যে অক্ষরগুলো আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব, সেটা হচ্ছে একেবারেই সহজ। শুধু আপনি ফলো করবেন যে এই অক্ষরটা, এই হরফটা বানান করতে কয়টি অক্ষর লেগেছে। যখন দেখবেন একটি অক্ষর, তখন নির্দ্বিধায় আপনি 1 আলিফ টান দিয়ে পড়বেন। তাহলে এবার দেখুন আমরা আরেকটু অনুশীলন করি, তাহলে আমাদের জন্য আশা করি ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। এখানে আমি একটি হরফ লিখলাম, এই হরফটির নাম হচ্ছে সা। তো এই হরফটা আমরা কত আলিফ টান দিব? শুরুতে আগে আমরা এই হরফের বাংলা বানানটা নিব। দেখুন বাংলা বানানটা হয় সা, অর্থাৎ একটি অক্ষর হয়। তাহলে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি এই হরফটা আমাদের পড়তে হলে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। ঠিক তেমনিভাবে যদি আরেকটি হরফ নেই, তাহলে এবার দেখুন নুন। এই হরফটা যদি আমরা বাংলাতে বানান লিখি তাহলে কিন্তু হয় নুন। অর্থাৎ এই হরফটা আমরা 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। আর কেন পড়ব? প্রথম কারণ হচ্ছে এই হরফটা যদি আমরা বাংলাতে বানান করি তাহলে কিন্তু একাধিক অক্ষর লেগেছে, আর একাধিক অক্ষর লাগার কারণে এটা আমরা 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। আর আরেকটি বিষয় আছে বোঝার, সেটা হচ্ছে এই বাংলা বানানের মাঝে একটি হাইফেন দেওয়া আছে। যেই সমস্ত অক্ষরের বানানে মাঝে এরকম হাইফেন দেওয়া থাকবে, সেই হরফটা আমরা নির্দ্বিধায় 4 থেকে 6 আলিফ টান দিয়ে পড়ব। আশা করি বুঝতে পেরেছেন কোন হরফগুলো আমরা কত আলিফ টান দিয়ে পড়ব এবং কোন হরফটা আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব। এবার আসুন আমরা সামনে দেখি ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে আলিফ এবং হামজা। আলিফ এবং হামজা তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া 1 আলিফ টান দিয়ে পড়তে হয়। পুরো 29টি হরফ আপনি প্রথম 2 সূত্রের মাধ্যমে পড়তে পারবেন না, কারণ হচ্ছে সকল কিছুর মধ্যেই ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম থাকে। ঠিক তেমনি আরবি 29টি হরফের মাঝেও ব্যতিক্রম রয়েছে। আলিফ এবং হামজা আমাদের পড়তে হবে সর্বদা তাড়াতাড়ি, এবং ইয়া 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ধরুন আলিফ, আলিফটা যদি আপনি লেখেন তাহলে কিন্তু সেটা একাধিক অক্ষর লাগবে, কিন্তু তাই বলে সেটা
4 থেকে 6 আলিফ টান দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা ব্যতিক্রম। এটা আমাদের ভালোভাবে খেয়াল করে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আলিফ এবং হামজা আমাদের পড়তে হবে তাড়াতাড়ি। যখনই আমরা আলিফ হামজা পড়ব তখন আমরা ডাইরেক্ট সরাসরি তাড়াতাড়ি উচ্চারণ করব, আলিফ আলিফ এভাবে। ঠিক তেমনি আরেক হরফ রয়েছে, সেটা হচ্ছে কি হামজা। হামজার ক্ষেত্রেও আমরা এরকম তাড়াতাড়ি পড়ব, হামজা হামজা, এভাবে আমরা তাড়াতাড়ি করে উচ্চারণগুলো করব। কারণ হচ্ছে এই দুটো অক্ষর হচ্ছে ব্যতিক্রম, তাড়াতাড়ি পড়তে হবে। তারপর হচ্ছে দেখুন আরেকটি হরফ ছিল ব্যতিক্রমে, সেটা হচ্ছে ইয়া। ইয়া হরফটিও ব্যতিক্রম, কিন্তু ইয়া হরফ কিন্তু আলিফ এবং হামজার মতো তাড়াতাড়ি নয়, সেটা হচ্ছে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এবং এটা আমরা সেই প্রথম সূত্র, যে অক্ষরগুলো বাংলায় বানান করতে একাধিক অক্ষর লাগে সেখানে 4 থেকে 6 আলিফ টান, এবং যে অক্ষরগুলো বাংলায় বানান করতে এক অক্ষর লাগে সেটা এক আলিফ টান। সেই এক আলিফ টানে আমরা এটা যুক্ত করতে পারি যে ইয়া অক্ষরটা যদিও লিখতে দেখা যায় একাধিক অক্ষর, কিন্তু সেটা আমাদের পড়তে হবে এক আলিফ টান দিয়েই। ইনশাল্লাহ সামনে আমরা অনুশীলন করব যে এক আলিফ টানে অক্ষর কোনগুলো এবং একাধিক অক্ষরের হরফগুলো কোনগুলো। তো এখান থেকে আমরা ব্যতিক্রমের বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। আলিফ এবং হামজা আমরা পড়বো তাড়াতাড়ি, সর্বদাই তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ এবং হামজা পড়ার ক্ষেত্রে আমাদের কোনো খেয়াল করতে হবে না যে আমরা কি টান দিব না টান দিব না, সর্বদাই আমাদের তাড়াতাড়ি পড়তে হবে। আর ইয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এটা ব্যতিক্রম, একাধিক অক্ষর হওয়া সত্ত্বেও এটা আমরা মাত্র এক আলিফ টান দিয়ে পড়ব। আশা করি আপনারা ব্যতিক্রমের বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার হচ্ছে যেই সূত্রগুলো আমি বলেছিলাম, যে অক্ষরগুলো বাংলাতে বানান করতে এক অক্ষর লাগে সেগুলো এক আলিফ টান হয়, যে অক্ষরগুলো বাংলাতে বানান করতে একাধিক অক্ষর লাগে সেগুলো 4 থেকে 6 আলিফ টান হয়। এবং ব্যতিক্রম আলিফ হামজা ইয়া, আলিফ হামজা তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। যখন আপনার ভালোভাবে সূত্রগুলো মুখস্থ থাকবে তখন আপনি কোরআন শরীফ পড়তে গেলে এই সূত্র অনুযায়ী পড়তে পারবেন। কিন্তু যখন আপনার এই সূত্রগুলো মুখস্থ থাকবে না তখন কিন্তু আপনি কোরআনটা সহিশুদ্ধভাবে পড়তে পারবেন না। কারণ সূত্র অনুযায়ী পড়লে তাহলে আপনার পড়াটা হবে শুদ্ধ এবং আপনার কোরআন পড়াটা হবে ইজি এবং সহজ ইনশাআল্লাহ। এবার এই সূত্রগুলো আপনারা কিভাবে মুখস্থ করবেন? কথাটা কিন্তু হয়ে যায় অনেক বড়। যে অক্ষরগুলো বাংলাতে বানান করতে একাধিক অক্ষর লাগে সেগুলো 4 থেকে 6 আলিফ টান, যে অক্ষরগুলো বাংলাতে বানান করলে এক অক্ষর লাগে সেগুলো এক আলিফ টান। ব্যতিক্রম আলিফ হামজা ইয়া, আলিফ হামজা তাড়াতাড়ি, ইয়া এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এই কথাগুলো কিন্তু বড় হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমরা মুখস্থ নাও রাখতে পারি বা ভুলে যেতে পারি। এই কারণে আমরা সংক্ষেপে সূত্রগুলো মুখস্থ এভাবে রাখতে পারি, সেটা হচ্ছে এক অক্ষর সমান সমান এক আলিফ টান, অর্থাৎ বা তা সা এরকম। তারপর হচ্ছে একাধিক অক্ষর সমান সমান 4 থেকে 6 আলিফ টান, যেমন জিম মিম কাফ এই সমস্ত অক্ষরগুলো। তো এভাবে আমরা মুখস্থ রাখবো যে এক অক্ষর সমান সমান এক আলিফ টান, একাধিক অক্ষর সমান সমান 4 থেকে 6 আলিফ টান। আর ব্যতিক্রম হচ্ছে সে আগের মতোই, ব্যতিক্রম আলিফ হামজা তাড়াতাড়ি, ইয়া এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আমি আবার বলছি, এক অক্ষর সমান সমান এক আলিফ টান, একাধিক অক্ষর সমান সমান 4 থেকে 6 আলিফ টান। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 29টি হরফ আমরা কিভাবে সহিশুদ্ধভাবে পড়ব। এবার আসুন আমরা দেখব কোন কোন হরফ এক আলিফ টান দিব এবং কোন কোন হরফ আমরা 4 থেকে 6 আলিফ টান দিব। দেখুন, এক আলিফ টান দিব হচ্ছে আমরা 12টি অক্ষর। এই 12টি অক্ষর আমাদের সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখুন, এই শুরুতে যে অক্ষরটি লিখলাম বা, এই বা অক্ষরটা হচ্ছে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। তারপর হচ্ছে তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া। এই 12টি অক্ষর আমরা সর্বদাই তাড়াতাড়ি করে পড়ব। এবার আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আমরা টানটা কিভাবে দিব, টানের মূল মাপকাঠিটা আমরা কিভাবে বুঝবো? এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা টানটা দিব হচ্ছে আমাদের হাতের যে 5টি আঙ্গুল রয়েছে সেই 5টি আঙ্গুল যদি আমরা মুষ্টিবদ্ধ করি এবং স্বাভাবিকভাবে একটি আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে এক আলিফ টান। যেমন দেখুন, এই হরফটা আমি এক আলিফ টান দিয়ে পড়বো, বা। এই হরফটি আমি এক আলিফ টান দিয়ে পড়ছি, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়া। এভাবে আমরা হাতের ইশারায়
পড়তে পারি যে আমার হরফগুলো কি এক আলিফ টান হচ্ছে, না তার কম হচ্ছে, না বেশি হচ্ছে। তো যখন আমরা এই হরফগুলো আমাদের হাতের ইশারায় মেপে মেপে পড়ব, তখন কিন্তু আশা করি আমাদের পড়াগুলো সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। এবার আসুন আমরা দেখব একাধিক অক্ষর অর্থাৎ 4 থেকে 6 আলিফ অক্ষরগুলো কি এবং কোন কোন হরফগুলো 4 থেকে 6 আলিফ টান দিতে হয়। 4 থেকে 6 আলিফ হরফ রয়েছে, অক্ষর রয়েছে 15টি। সেগুলো হচ্ছে জিম, দাল। এই টানটাও আমরা কিভাবে দিব সেটা হচ্ছে, যেটা আমি দেখিয়েছিলাম আগে, সেটা হচ্ছে আমাদের হাতটি মুষ্টিবদ্ধ করলে স্বাভাবিকভাবে একটি আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে ততটুকু হচ্ছে এক আলিফ টান। তাহলে এবার দেখুন এটা আমাদের পড়তে হবে 4 থেকে 6 আলিফ টান দিয়ে। তাহলে এবার দেখুন কিভাবে পড়ি, জিম, দাল, জাল, সিন, শিন, সদ। হ্যাঁ, আপনারা পড়েন আমার সাথে সাথে, তাহলে আপনাদের পড়াটা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি শুনতে শুনতে আপনাদের পড়াটা শুদ্ধ হয়ে যাবে। তারপরে দেখুন দদ, দদ, আইন, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা 4 থেকে 6 আলিফ টানের অক্ষরগুলো মেপে মেপে পড়তে পারবো। এবং আশা করি আপনি যদি এভাবে পড়েন তাহলে আপনার পড়াটা হয়ে যাবে সহি শুদ্ধ এবং আপনি কোরআন পড়তে পারবেন সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। এবার দেখুন তাড়াতাড়ি পড়তে হবে 2টি অক্ষর। তাড়াতাড়ি পড়া অক্ষরগুলো কি? তাড়াতাড়ি পড়া অক্ষর হচ্ছে হামজা, আলিফ, আলিফ, হামজা, আলিফ, হামজা বা হামজা আলিফ। এই দুটো অক্ষর আমরা সর্বদাই তাড়াতাড়ি করে পড়ব। এই দুটো অক্ষর পড়তে গেলে আমাদের হাতের কোনো ইশারা দরকার নেই এবং আমাদের কোনো টানের কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এই দুটি অক্ষর হচ্ছে ব্যতিক্রম। এই দুটো অক্ষর আমরা যখনই দেখব তখন আমরা ইজিভাবে একেবারে সহজে তাড়াতাড়ি উচ্চারণ করব। আলিফ, 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 এভাবে এটাও আমরা তাড়াতাড়ি পড়ব। হামজা, 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 এভাবে আমরা তাড়াতাড়ি করে পড়ব। মাত্র কয়টি অক্ষর? 2টি অক্ষর, সেটা হচ্ছে আলিফ এবং হামজা। আর ইয়ার ক্ষেত্রে বলা হয়েছিল একাধিক অক্ষর হওয়া সত্ত্বেও সেটা আমরা টান দিব মাত্র এক আলিফ, যেমন ইয়া, 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 এভাবে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা আজকের ক্লাসে বুঝতে পেরেছেন কিভাবে আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে পড়া যায় এবং আজকের ক্লাসে আপনারা শিখতে পেরেছেন আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে পড়ার নিয়ম এবং এই সূত্রগুলো আপনি ভালোভাবে মুখস্থ করবেন, ভালোভাবে আয়ত্ত করবেন, তাহলেই দেখবেন আপনার প্রথম ক্লাসেই আলহামদুলিল্লাহ আশা করি আরবি 29টি হরফ সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ জানলাম কোন হরফগুলো কত আলিফ টান দিয়ে পড়তে হয়। চলুন আমরা প্র্যাকটিক্যাল মাসকে চলে যাচ্ছি। আমি প্রথমেই আলিফ বলবো বা যে হরফ বলবো, আমার পরপরই আমার সাথে সাথেই আপনারা পড়বেন এবং আমি যেই স্কেলে, যে আওয়াজে, যেই সুরে, যেভাবেই উচ্চারণ করব ঠিক তেমনিভাবে আপনাকে ওইভাবেই উচ্চারণ করতে হবে এবং করবেন। খুব সহজে চলে আসবেন ইনশাআল্লাহ, আপনার হয়ে যাবে। চলুন আমরা শুরু করছি। আলিফ, আমার সাথে পড়ুন। আলিফ, নিচের ঠোঁটের পেটে উপরে দাঁত লাগাবেন এবং বাতাস বের করে দিবেন। অনেকে এই হরফটা পড়তে গেলে আলিফ এভাবে পড়ে, নট আলিফ, পড়তে হবে আলিফ। হ্যাঁ, বাতাসটা চালু থাকবে। আবার আমি বলছি, আপনারা পড়েন আলিফ। নেক্সট বা, 2 ঠোঁট মিশাবেন আর ছেড়ে দিবেন, বা। নেক্সট তা,
জিব্বার আগা দাঁতের গোড়া, সামনের দুই দাঁতের গোড়া। তা তা, আবার বলেন তা, এর জন্য ত মোটা না হয়ে যায়, হ্যাঁ, পাতলা। তা, নেক্সট হ্যাঁ, জিব্বার আগা এবং দাঁতের আগা নরম করে আওয়াজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি জিব্বার আগা দাঁতের আগায় না লাগান তাহলে সা হয়ে যাবে, সা। এটা একটা কমন ভুল নোট, এটা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, জিম, জিব্বার মধ্যখান উপরে লাগিয়ে বলতে হবে জি জি, হ্যাঁ, জি জিম। বলেন, আবারও খেয়াল করেন, জি জি। আমরা বলি জামালপুর, জাম, এমন এটা বলতে হবে জি জি। নেক্সট হ্যাঁ, এটাকে একটু চাপাতে হবে, চাপিয়ে বলতে হবে হ্যাঁ হ্যাঁ। বলেন আমার সাথে, বলেন হ্যাঁ, আবার বলেন হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর খ, খ, অনেকবার প্র্যাকটিস করতে হবে এটাকে, প্রত্যেকটা হরফকে অনেকবার প্র্যাকটিস করতে হবে। একবার আমি পড়ালাম, সাথে আপনি একবার পড়লেন, হয়ে গেল, ব্যাপারটা এমন না। আপনার যদি হয়েও যায় তারপরেও আপনি অনেকবার প্র্যাকটিস করতে হবে, কারণ হচ্ছে গিয়ে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত শুদ্ধ হবে এবং সুন্দর হবে এবং মজবুত হবে এবং আপনার অন্তরে বসে যাবে। ধরেন খ, নেক্সট, পরে হচ্ছে দাল। দাল হরফটা জিব্বার আগা দাঁতের গোড়া, ইত্তায়ের মখরাজে। দা দা দাল, বলেন দা দাল। নেক্সট, এটাও নরম করে পড়তে হবে, জিব্বার আগা দাঁতের আগা, সায়ের মখরাজ। রা রা রাল। অনেকে পড়ে জাল, নোট, যদি এখানে জাল পড়েন তাহলে অনেকের মেয়ে যে পড়ায় গিয়ে আউযু বিল্লাহ হয়ে যাবে, যেটা সম্পূর্ণ ভুল। পড়তে হবে রাল, তাহলে ওখানে আসবে আউযু। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? পড়েন রাল, মাশাআল্লাহ। তারপর র, এটা মোটা করে পড়তে হবে, বলেন র, আবার বলেন র, বলেন র র, একটা বাড়ি দিবেন, টাচ করে তাকরার করতে হবে, র র, বলেন র, মাশাআল্লাহ। পরে জা জা জা, পরে সিন সি, এই আওয়াজটা আগে বের করবেন, সিন, বলেন সিন, মাশাআল্লাহ। পরে বলেন শিন। নেক্সট সদ, এটা মোটা করে পড়তে হবে, স স, এটা স মুখ যেন গোল না হয়ে যায়। স, আমার মুখের কাইফিয়ত যেমন হয় আপনারটাও আয়নায় দেখে দেখে আপনি আপনার মুখটাও আমার মুখের কাইফিয়তের সাথে ম্যাচ করবেন। বলেন সদ। সদ হরফটার পরে যে দেখেন দ আছে, হ্যাঁ, তো দ মানে আরবিতে এটা দাল হয়, আর দালে কলকলা হয়, এই জন্য এটা শেষে খেয়াল করেন, টানের পরের উচ্চারণটা খেয়াল করেন, সদ।
মাশাআল্লাহ, আশা করছি পেরেছেন। বদ, বদটাও মোটা হবে। বলেন ব ব ব, জিহ্বার গোড়ার কিনারা, দাঁতের গোড়ায় লাগিয়ে ধরেন ব ব দে। মাশাআল্লাহ, তারপর প মোটা হবে। প, জিহ্বার আগা, দাঁতের গোড়া। হ্যাঁ, প প। মাশাআল্লাহ। ও, আবার বলেন ও, আবার বলেন ও। এটা জ জ জোয়া, নাকি তোয়া পরে, জোয়া পরে, নট প ও। তোয়া জোয়া নাই। যেমন এটাকে বলে, এটা বলে খা, কি খাইব, কোনো খাওয়া খাওয়াই নাই, এটা খ, খ বলতে হবে। এটা র বলতে হবে, রা নট রা। তারপর ত বলতে হবে, দোয়াদ নট বদ। আমরা শিখলাম আজকে বদ, কোনো সংকোচ নাই, কোনো সন্দেহ নাই, নির্দ্বিধায় এটা গ্রহণ করেন ইনশাআল্লাহ। এটা সোয়াদ হবে না, সোয়াদ না, সদ, সরাসরি সহজ। তারপর আইন, বলেন, আবার বলেন, খেয়াল করেন। আই, আই হলকের মধ্যখান থেকে আইন। মাশাআল্লাহ। নেক্সট গ গ গ, গ গ, গইন। মাশাআল্লাহ, এটা যেন গাইন না হয়ে যায়। আইন গাইন ফা কুপ কাপ নট, রেডিমেড পড়া বাদ দিয়ে দেন, একবার শুদ্ধটা শিখে নেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেখ। তারপর ফা, আলিফ, ফা ফা। নেক্সট কফ, এটা মোটা করে পড়তে হবে, কফ। মাশাআল্লাহ। তারপর কাফ, বলেন, আবার বলেন কাফ। তারপরটা সহজ, লাম, মিম। নুন উচ্চারণ করার সময় শুধু হরফ, নুনের শুধু হরফটা উচ্চারণ করার সময় ঠোঁটটা গোল করতে হবে। নু, হ্যাঁ, নুন। ওয়া ওয়া, এটা ঠোঁট গোল করতে হবে, ওয়াও উচ্চারণ। ওয়া, আগে ঠোঁট গোল করবেন, পরে ছড়িয়ে দিবেন, তারপর আবার গোল করতে হবে। যেমন ওয়া, বলেন, আবার বলেন। হ্যাঁ, আমি আবার বলছি, দেখেন ওয়াও। নেক্সট সহজ, হ্যাঁ, আবার হ্যাঁ, এটা হ্যাঁ না, হ্যাঁ। তারপর আমরা দেখিয়ে দিচ্ছি যে হ্যাঁ এবং হ্যাঁ মধ্যে পার্থক্য, পার্থক্য হরফগুলো নিয়ে একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, আমি দেখিয়ে দেব আপনাদেরকে। দেখেন হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর হামজা, আবার বলেন হামজা। ইয়া, এটাকে অনেকে ইয়া ইয়া বলে, নট ইয়া না, ইয়া ইয়া, হ্যাঁ, ইয়া, বলেন ইয়া ইয়া। এখন আমরা শিখব যে হরফগুলোর সাথে উচ্চারণ করতে গিয়ে প্রবলেম হয়ে যায়, যেমন হা, হ্যাঁ মধ্যে প্রবলেম হয়ে যায়, জটিল লাগে, কঠিন লাগে, হ্যাঁ, হরফের ভিন্নতা,
এগুলো আমরা সহজ করে দেব। এগুলো যদি তারতম্য করতে পারেন, পার্থক্য করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য উচ্চারণগুলো সহজ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধরেন আমরা পড়ছি প্রথমে এটা হ্যাঁ, হ্যাঁ হাওয়াজ, হ্যাঁ, আর এটা হচ্ছে হ্যাঁ। তো বলেন হ্যাঁ, আবার বলেন হ্যাঁ। নেক্সট হ্যাঁ, এটা একটু চেপে, হ্যাঁ, চাপিয়ে বলতে হবে হলকের মধ্যখানে হইতে হ্যাঁ। মাশাআল্লাহ। পরে যাল, ল, যেমন ও জবর ও, জাল জবর রা, দুইটা কিন্তু এক না। ধরেন যাল, ল, মাশাআল্লাহ। পরে তা, পাতলা, তা। নেক্সট ত, মোটা, ত, তা, ত, তা, ত, এ হাতে তা, এ হাতে ত, তা, ত, তা, ত। যদি উল্টা বলি ত, তা, ত, তা, তা, ত, ত, তা। এগুলো শেখার পর প্রচুর পরিমাণে এটা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, আপনার উচ্চারণ, মুখের জড়তা খুব দ্রুত কেটে যাবে। এটা যত দ্রুত করতে পারেন, তা প প তা প তা তা প, দ্রুত করবেন। মাশাআল্লাহ। ধরেন তারপর হামজা, আ, হামজা, হামজা, আইন। হামজার মধ্যে জবর দিলে আ, আর আইনে জবর দিলে আ। আবার এ হাতে হামজা নেই, এ হাতে আইন নেই, আ, 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 আ। উল্টা দিলে আ, আ। বলেন আ, আ। বলেন আমার সাথে সাথে বলতে হবে, এই আওয়াজে বলতে হবে। বলেন আ, 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 আ। চেষ্টা করেন আ, আ। দোনোটা যেন এমন না হয়ে যায় আ, 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 এমন যেন না হয়ে যায়। আলাদা যেন আপনি বুঝতে পারেন যে না না আলাদাই হচ্ছে। আ, 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 আ। মাশাআল্লাহ। ধরেন যা, যা। বলেন যা, যা, নরম, জাল, যা, যা, যা। বলেন যা, যা। উল্টা যা, 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 যা। বলেন যা, 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 যা। বলেন যা, 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 যা। মাশাআল্লাহ। পরে সিন এবং সা, এই দুইটা হরফের পার্থক্য ভাঙবো। ধরেন সা, সিন, সা। বলেন জিহ্বার আগা, দাঁতের আগা, সা, 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 সা। মাশাআল্লাহ। তারপর কাফ এবং কফ, কা, কাফ, এটা কাফ। বলেন কা, ক, কফটা ক, ক, এটা যেন ক না হয়ে যায়, ক, কা, ক। বলেন কা, ক। উল্টা দিলে ক, কা, ক, কা। দাল এবং বদ, দা, পাতলা হরফ, ব, মোটা হরফ, দা, ব। বলেন দা, ব, ব, দা, দা, ব, ব, দা। দাল, বদ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা জানলাম কিভাবে আরবি 29টি হরফ সহি শুদ্ধভাবে পড়তে হয় এবং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনুশীলন হলো। তো এখন আমরা জানবো লেখার বিষয়টি। দেখুন এখানে দেওয়া আছে লেখা শেখার সুবিধার্থে 5টি অক্ষর জানা থাকা ভালো। সেই 5টি অক্ষর হচ্ছে আলিফ, বা, র, কফ, আইন। এই 5টি অক্ষর যে কোনো শ্রেণীর, যে কোনো পেশার, যে কোনো লোক হোক না কেন, যে এই 5টি অক্ষর শিখবে
সেই আরবি 29টি হরফ ইনশাআল্লাহ সহিশুদ্ধভাবে লিখতে পারবে ইনশাআল্লাহ। এবার দেখুন আমরা একটু অনুশীলনে যাই। দেখুন একটি হচ্ছে সরল রেখা, আরেকটি হচ্ছে অর্ধচাঁদ। তো সরল রেখা আর অর্ধচাঁদের মাধ্যমে আপনারা পুরো কোরআনই নয়, আরবি হরফই নয়, আরবি লিখনীয় জগতের সকল আরবি আপনারা লিখতে পারবেন মাত্র দুটি দাগের মাধ্যমে। একটি দাগ হচ্ছে সরল রেখা, আরেকটি দাগের নাম হচ্ছে অর্ধচাঁদ। এই দুটো দাগের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা যেই কোনো শ্রেণী, যেই কোনো পেশা, যেই কোনো স্তরের লোক হোক না কেন, যদি এই দুটো দাগ দিতে পারে তাহলেই সে আরবি লিখনীয় জগতের সকল আরবি লিখতে পারবে। এবং আপনার বাসার ছোট্ট সোনামণিও যদি লিখতে পারে তাহলে সেও কিন্তু আরবি হরফগুলো সহি শুদ্ধভাবে লিখতে পারবে ইনশাআল্লাহ। এবার আসুন আমরা অনুশীলনের মাধ্যমে দেখব এই দুটো চিহ্নের মাধ্যমে, এই দুটো দাগের মাধ্যমে কিভাবে লিখতে হয়। তো একটি হচ্ছে সরল রেখা, আরেকটি হচ্ছে অর্ধচাঁদ। তাহলে এবার দেখুন আমি এখানে একটি সরল রেখা দিলাম, একটি দিলাম সরল রেখা, এখানে দিলাম সরল রেখা, সরল রেখা, সরল রেখা, সরল রেখা। দেখুন আমি এখানে 6টি সরল রেখা দিয়েছি। এখানে কিন্তু 6টি সরল রেখা মানে কিন্তু 6টি সরল রেখাই নয়, এখানে হচ্ছে 6টি আরবি হরফ হবে ইনশাআল্লাহ। এবার দেখুন আমি শুরুর সরল রেখাটাকে আলিফ হিসাবে ধরলাম, তারপর সরল রেখার নিচে আমি একটা সরল রেখা যুক্ত করলাম এবং উপরে একটি অর্ধচাঁদ যুক্ত করলাম। এখানে আমি আরেকটি সরল রেখা দিলাম, এখানে আমি আরেকটি অর্ধচাঁদ দিলাম এবং উপরে একটি ছোট বিন্দু দিলাম এবং এখানে আমি একটি অর্ধচাঁদ দিলাম। এখানে আমি একটি সরল রেখা দিলাম, সরল রেখা দিলাম, মাঝখানে একটি ছোট হামজা দিলাম। এখানে আমি সরল রেখা দিলাম, উপরে একটি ছোট করে অর্ধচাঁদ দিলাম। দেখুন কত সুন্দর চমৎকারভাবে মাত্র দুটি দাগের মাধ্যমে কতটা সহজে, কতটা ইজি ভাবে আমি আরবি 29টি হরফের মধ্য থেকে 6টি হরফ লিখে ফেললাম। যদি আপনার কাছে এখন খাতা কলম থাকে তাহলে কিন্তু আপনি ট্রাই করে আপনিও লিখতে পারবেন ইনশাল্লাহ আশা করি। তাহলে এবার দেখুন আমরা আরো কিছু হরফ লিখি। দেখুন ছোট করে একটি আমি অর্ধচাঁদ দিলাম, একটি অর্ধচাঁদ দিলাম, এখানে একটি অর্ধচাঁদ দিলাম। তো এই অর্ধচাঁদ সাথে আমি একটি ছোট সরল রেখা যুক্ত করলাম, এখানে একটি অর্ধচাঁদ দিলাম, এখানে একটি বড় করে অর্ধচাঁদ দিলাম। দেখুন মাত্র অর্ধচাঁদের মাধ্যমে এবং সরল রেখার মাধ্যমে আমরা আরও কিছু আরবি 29টি হরফের মধ্য থেকে জটিল এবং কঠিন হরফগুলো লিখে ফেললাম। শুধু তাই নয়, আপনি যদি চান যে হ্যাঁ আমি পুরো সব লিখবো আরবি 29টি হরফ, তাও ইনশাল্লাহ আপনি লিখতে পারবেন। দেখুন আমি একবারে শুরু থেকে আপনাদেরকে দেখাই যে শুরুতে আমি এখন লিখলাম আলিফ, অর্থাৎ সরল লেখার মাধ্যমে আলিফটা হয়ে গেল। দেখুন মাঝামাঝি আমি সরল লেখা দিলাম, এখানে দিলাম সরল লেখা, সরল লেখা, নিচে একটা দিলাম বিন্দু। দেখুন কত সুন্দর চমৎকারভাবে হয়ে গেল বা। এবার দেখুন আমি উপরে দুটো বিন্দু দিলাম, হয়ে গেল এখন তা, তারপর উপরে আরেকটি বিন্দু দিলাম, এখন হয়ে গেল সা। দেখুন আমি কিন্তু মাত্র অর্ধচাঁদ আর সরল রেখা এই দুটোর মাধ্যমেই কিন্তু এগুলো লিখতেছি। একটু খেয়াল করে মনোযোগ ধরে ধরবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনারাও প্রথম ক্লাসেই লিখতে পারবেন। দেখুন তারপর আমি এখানে একটি সরল রেখা দিলাম, আরেকটি বড় করে অর্ধচাঁদ দিলাম, পিছে আরেকটি ছোট করে সরল রেখা দিলাম, তো হয়ে গেল হা। উপরে যদি আপনি ছোট একটি বিন্দু দেন তাহলে হলো কি খ। তারপর দেখুন আমি মাঝখানে যদি আরেকটি বিন্দু দিই তাহলে কিন্তু হয়ে গেল জিম। এভাবে আপনি পুরো আরবি 29টি হরফের মধ্য থেকে যে কোনো হরফই হোক না কেন একেবারে সহজে, একেবারে ইজি ভাবে আপনি মাত্র দুটি দাগ ফলো করে, মাত্র দুটি দাগের মাধ্যমে সুন্দরভাবে লিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন আমি সামনে আরো কিছু হরফ দেখাই, একটু কঠিন হরফগুলো নেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এখান থেকে যেন আপনারা শিখে ফেলতে পারেন। দেখুন আমি বড় করে একটা অর্ধচাঁদ দিলাম এবং একটা সরল রেখা দিলাম, উপরে আরেকটা অর্ধচাঁদ দিলাম এবং উপর দুইটা বিন্দু দিলাম। দেখুন তো এটা কি হয়ে গেল, কফ হয়ে গেল। অর্থাৎ আরবি 29টি হরফের মধ্য থেকে আরেকটি হরফ হয়ে গেল কি কফ। ঠিক তেমনি দেখুন আপনি যদি এখানে ওয়াও লিখতে যান তাহলে দেখুন এই যে অর্ধচাঁদ, সরল রেখা, অর্ধচাঁদ। দেখুন সরল লেখা অর্ধচাঁদের মাধ্যমে আমি ওয়াওটাও লিখে ফেললাম। ঠিক তেমনি যদি আপনি আরেকটি অক্ষর লেখেন এবং আরো জটিল অক্ষরে যদি যান তাহলে এবার দেখুন এই যে আমি ছোট করে একটা অর্ধচাঁদ দিলাম এবং তার সাথে বড় করে একটা অর্ধচাঁদ দিলাম। দেখুন হয়ে গেল আইন।
দেখুন আমি এখানে মাঝামাঝি সরল লেখা দিলাম এবং ছোট করে সরল লেখা দিলাম, সরল লেখা দিলাম, এখানে আবার কি সরল লেখা দিলাম। তারপর এই যে দেখুন বড় করে একটা অর্ধচাঁদ দিলাম। দেখুন কত সুন্দর চমৎকারভাবে মাত্র ২টি দাগের প্রয়োগের মাধ্যমে আমি আরেকটি হরফ লিখে ফেললাম সিন। যদি তার উপরে আপনি ৩টি বিন্দু দেন তাহলে কিন্তু হয়ে গেল শিন। অর্থাৎ আপনি একটি হরফ শিখবেন, দেখবেন তার সাথে সাথে আপনি আরেকটি হরফ আপনি লিখতে পারছেন। কারণ আরবি হরফটি হচ্ছে একেবারেই সহজ। আরবি পড়াও যেমন সহজ, লেখাটা আমাদের পদ্ধতিতে আরো বেশি সহজ। দেখুন আমি আরেকটি হরফ লিখি, মাঝামাঝি আমি একটি সরল লেখা দিলাম, উপরে আরেকটি অর্ধচাঁদ দিলাম এবং তার সাথে একটি বড় করে অর্ধচাঁদ দিলাম। দেখুন আমি লিখে ফেললাম কি সদ। উপরে যদি আপনি আরেকটি বিন্দু দেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে দদ। এইভাবে আপনি আরবি ২৯টি হরফের মধ্য থেকে যে কোনো হরফই হোক না কেন মাত্র দুটো দাগ ফলো করলে আলহামদুলিল্লাহ আপনি পুরো ২৯টি হরফের মধ্য থেকে জটিল এবং কঠিন সব হরফ আপনি লিখতে পারবেন। এবং যদি আপনার বাসার ছোট্ট সোনামণিও যদি লিখতে পারে দেখবেন অটোমেটিক সে আরবি আয়াতও সে লিখতে পারছে মাত্র দুটো দাগের মাধ্যমে। দেখুন আমি আরেকটা শব্দ আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আমি একটা সরল লেখা নিলাম, আরেকটি সরল লেখা নিলাম, আরেকটি সরল লেখা যুক্ত করলাম। এখানে আমি একটি সরল লেখা দিলাম, এখানে একটি সরল লেখা দিলাম, এখানে একটি সরল লেখা দিলাম এবং তার নিচে একটি সরল লেখা যুক্ত করলাম এবং তার সাথে আমি একটি অর্ধচাঁদও যুক্ত করলাম এবং দেখুন এখানে আমি একটি সরল লেখা দিলাম, এখানে আমি একটি সরল লেখা দিলাম, সরল লেখা দিলাম, এখানে একটি অর্ধ সরল লেখা যুক্ত করলাম। এবার দেখুন আমি এখানে একটি সরল লেখা দিলাম, একটি সরল লেখা দিলাম, সরল লেখা দিলাম, সরল লেখা দিলাম এবং সরল লেখা যুক্ত করলাম, শেষে একটি অর্ধচাঁদ দিলাম। দেখুন সরল লেখা এবং অর্ধচাঁদের মাধ্যমে কিন্তু আরবি একটি বাক্য হয়ে যাচ্ছে। এবং যদি বলেন যে এগুলোর উপরে হারকাত, তাহলে হ্যাঁ আমরা হারকাতও দিব ইনশাল্লাহ মাত্র এই দুটো দাগের মাধ্যমে। এবার দেখুন এই যে আমি শুরুতে একটি হারকাত দিলাম সরল লেখার মাধ্যমে, এখানে দিলাম সরল লেখা, সরল রেখা, সরল রেখা, সরল রেখা, অর্ধচাঁদ, অর্ধচাঁদ, সরল লেখা, অর্ধচাঁদ, অর্ধচাঁদ, সরল লেখা, সরল লেখা, অর্ধচাঁদ। দেখুন কত সুন্দর চমৎকারভাবে অর্ধচাঁদ এবং সরল লেখা মাধ্যমে আমি একটি আরবি শব্দ লিখে ফেললাম। এবং শুধু তাই নয়, এই শব্দের উপরে হারকাতও দিলাম মাত্র ২টি দাগের মাধ্যমে। একটি হচ্ছে সরল লেখা এবং একটি হচ্ছে অর্ধচাঁদ। দেখুন এই সরল লেখার অর্ধচাঁদ যদি আপনি শিখতে পারেন, যদি আপনি দিতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনি প্রথম ক্লাসেই ইনশাল্লাহ পুরো কোরআন লিখতে পারবেন, আপনার নিজের নাম আরবিতে লিখতে পারবেন, আপনার নিজের ঠিকানা আপনি আরবিতে লিখতে পারবেন। এবং এই লেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মাত্র ২টি দাগ দিয়ে লিখলে কতটা ইজি এবং কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি আপনি লিখে ফেলছেন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা লেখার বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে দেখানো হয়েছে যে একটি হরফ দিয়ে আপনি কয়টি হরফ লিখতে পারবেন। যদি আপনার জানা থাকে, আপনি যদি শিখে ফেলেন আলিফ, তাহলে কিন্তু আপনি আলিফ দ্বারা বা তারপর হচ্ছে আলিফ দ্বারা আপনি ত, জ, লাম, কাফ এগুলো কি লিখতে পারবেন। যদি আপনি বা লেখাটা শিখে ফেলেন তাহলে কিন্তু আপনি তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দদ, ফা এগুলো আপনি লিখতে পারবেন। যদি আপনি র লেখাটা শিখে ফেলেন তাহলে কিন্তু আপনি র, জা, দাল, জাল, ওয়াও এগুলো আপনি লিখতে পারবেন। যদি আপনি কফ লেখাটা শিখে ফেলেন তাহলে কিন্তু আপনি কফ, নুন, হা এই 3টি অক্ষর লিখে ফেলবেন। যখন আপনি আইন লেখাটাও শিখতে পারবেন তখন কিন্তু আপনি আইন দিয়ে আইন, গইন, হামজা, ইয়া এভাবে আপনি লিখতে পারবেন। যদি এখানে আপনি হিসাব করেন তাহলে কিন্তু আপনি পাবেন যে একটি হরফের মাধ্যমে যেরকম প্রথম হচ্ছে 6টি অক্ষর, ঠিক এরকম 5টি অক্ষরের মাধ্যমে আপনি পুরো 29টি অক্ষর একবারে সহজে, একবারে ইজি ভাবে আপনি লিখতে পারবেন একবারে অল্প সময়, মাত্র 2টি দাগ প্রয়োগ করে, মাত্র 2টি দাগের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আশা করি আপনারা লেখার বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেছেন।